তুমি তো আচ্ছা ফাজিল মেয়ে দেখছি। তোমাকে যে বাঁচালাম ওদের হাত থেকে, তার জন্য আমাকে ধন্যবাদ দেওয়া বাদে বকছো? ও ওখানে ওদের সামনে দাঁড়িয়ে কি আমার সাথে কাপল ডান্স করতে ইচ্ছে ছিল নাকি তোমার? আচ্ছা তাহলে আসো, এখানেই ডান্স করো। গান ছাড়ি। ছোঁয়া নাক মুখ শিকেই তুলে বলল, ছি, বয়ে গেছে আপনার সাথে ডান্স করা। আপনি আমাকে বাঁচাননি, নিজে বাঁচার জন্য স্যারের নাম নিয়েছেন। অসভ্য। বলেই ছোঁয়া চলে গেল আইমানের সামনে থেকে। আইমান বিড়বিড় করে বলল, আচ্ছা ধুরিবাজ মেয়ে তো। একে দেখে যতটা সোজা মনে হয় ততটাও সোজা না। সকাল 9টা 15 মিনিট। আরহাম অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সদ্য স্নান করে আসা উদাম বদন, সিক্স প্যাক্স অ্যাপগুলো একদম ফুটে রয়েছে। জিম করা পেটানো শরীর, এক কথায় মেয়েদের দুর্বলতা যেটাকে বলা হয়। ছেলেদের বডি দেখলেই মেয়েরা কাঁদ। পরনে শুধু একটা প্যান্ট রয়েছে। বাথরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছতে মুছতে গেল কাবার্ডের দিকে জামাকাপড় বের করতে। কাবার্ড খুলে জামা আনতে গেলে চোখ পড়ল সেই সুন্দর সুবাসিত লাল রঙের ওড়নাটার উপর। ওড়নাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওটা বের করে আনলো। আবারও নাকের সামনে ধরল ওড়নাটা। সেই প্রথম দিনের মতোই একই সুগন্ধ। ওই দিন কোলে নেওয়ার পরও একই সুগন্ধ পেয়েছে সে। প্রায় রোজই এই ওড়নাটার সাথে দেখা হয় তার। জ্যাকেটটা ওইভাবে ভাঁজ করা। যতবার এই দুটো দেখে ততবার ইরার কথা মনে পড়ে। শুধু এগুলা দেখলে নয়, আরও বিভিন্ন সময় হুটহাট তার কথা মনে পড়ে আর আপনা আপনি হেসে ফেলে। কি অদ্ভুত মেয়ে! ওর মধ্যে কি আছে যে দিনই এতবার মনে পড়ে? অফিসে কাজ করতে পারছে না ঠিকঠাক, হুটহাট মনে পড়ে তাকে। হারিয়ে যায় কোনো এক স্বপ্নে। কর্মীরা ডাকলেও সাড়া দেয় না। নিজের এমন ব্যবহার দেখে নিজেরই মাঝে মাঝে রাগ হয়, আবার ভালোও লাগে। কেন জানি ইরাবতীর কথা ভাবতে ভালো লাগে তার আজকাল। এটাকে কি বলে? এটার কি কোনো নাম আছে? ভালোবাসা? আচমকা টেবিলের উপরে থাকা ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। হুট করে ভাবনার জাল থেকে বেরিয়ে আসে। এটা কি ভাবছিল সে এতক্ষণ? এসব ভাবনা যে কোথা থেকে আসে মাথায় আল্লাহ মালুম। নিজের উপর যে কী রাগ হয়, তাও এসব ফালতু ভাবনা মাথায় আসে। আরহাম আর না ভেবে ফোনটা তুলে নিল। অফিস থেকে ফোন এসেছে। আরহামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাদিফ কল করেছে। ফোনটা তুলেই বলল, হোয়াট হ্যাপেন্ড সাদিফ? এই সময় কল করেছো কেন? অফিসে সব ঠিক আছে? ওদিক থেকে সাদিফ বিনয়ের সঙ্গে বলল, আসলে স্যার আজকে 11টায় মিটিং ক্যান্সেল করে 10টায় রাখা হয়েছে। আরহাম ছোট করে বলল। ওকে, আই এম কামিং। কথা বলে ফোনটা রেখে সে তৈরি হয় মন দিল। এসব আর ভাবা যাবে না। ফাহিম তার চেম্বারে বসে কিছু রোগীর ফাইল ঘাটছিল। একটু আগে কয়েকটা পেশেন্ট দেখে এসে মাত্র বসলো চেম্বারে। দুপুরের দিকে একটা অপারেশন আছে। এখন মোটামুটি ফ্রি আছে সে। বাইরের থেকে ডোরে কেউ নক করলো হঠাৎ। ফাহিম নির্দ্বিধায় নিজের পেশাদারিত্বের পরিচয় দিল। মানে যেটা ওকে রোজই বলতে হয়। ও ফাইলের দিকে তাকিয়েই বলল, ইয়েস, কাম ইন। কামিন বলার সাথে সাথে হৈ হৈ করে কেবিনে ঢুকে পড়ল দুজন ছেলে। ফাহিম ওদের দেখে অবাক। শুভ আর আরিফ এসেছে এখানে। ওরা এসে দুটো চেয়ারে নিজেদের জায়গা করে নিল। রাফি বলল, মামা তো আসতে বলো না, তাই আমরাই চলে আসলাম। এখন চা কফি কিছু খাওয়াও মামা। ফাহিম কফির অর্ডার দিয়ে কপাল কুঁচকে বলল, কিন্তু তোরা এই সময় এখানে কি করছিস? তোদের অফিস নেই? নেই বলেই তো আসলাম। কেন, আমরা কি আসতে পারি না? শুভর কথায় ফাহিম কপাল কুঁচকে বলল, আমি তোদের ওইটা বলেছি? তোরা এই সময় হঠাৎ কেন এলি বল? দেখ, আমি কিন্তু এখন কোথাও যেতে পারবো না। দুপুরে একটা অপারেশন আছে আমার। রাফি বলল, তোকে কোথাও যেতে হবে না, এইখানে কাউকে আনতে হবে। ফাহিম ওর কথা না বুঝে বলল। কার কথা বলছিস? কাকে আনবি? শুভ বলল, আরহাম, ওকে ওখানে আনবো? হ্যাঁ, ও তোদের কথা শুনে এখানে আসার জন্য বসে আছে। কাজ আছে ওর, ও আসবে না দেখিস। রাফি কনফিডেন্সের সাথে বলল, ও আসবে, দেখিস। ও আসতে না চাইলেও ওকে আসতে হবেই। ও আসতে বাধ্য। ওর কথায় ফাহিম সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরা কি করতে চাইছিস বলতো? তোদের হাব ভাব ঠিক লাগছে না। দেখ, উল্টাপাল্টা কিছু করবি না কিন্তু, তাহলে আমি তোদের সাথে নেই। কেন ভয় পাস? যদি আরুকে না দেয় এই জন্য ভয় পাস? শালা, তুই ভয় পাস কেন? আরহাম আরুকে না দিলে তুইও ইরাকে দিবি না? সিম্পল, দেখবি তারপর ও একাই দিয়ে দিবে আরুকে। নো টেনশন। রাফির জিলাপির প্যাচমার্কা কথায় ফাহিম চেতে গিয়ে বলল, শালা কথায় জিলাপির প্যাঁচ দিবি না, একদম মেয়েদের মতো। ভালো করে বল কি বলতে চাস? ইস্যুকে দেবো না মানে কি? তোরা তো জানিসই ওদের মধ্যে কিছু নেই। শুভ খুব বিচক্ষণ এবং বুদ্ধিমতী ছেলে ওদের গ্রুপের। শুভ পুরো ব্যাপারটা ফাহিমকে বুঝিয়ে বলল, তোরা তোদের পেঁচাল রাখ আর আমার কথা মন দিয়ে শোন। আমি আজকে একটা প্রজেক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে এসেছি। প্রজেক্টটা হচ্ছে আরহামের মনের কথা বের করা। দেখ, তুই, আমি এবং আমরা সবাই জানি ওদের মধ্যে কিছু নেই, মানে ওরা রিলেশনে নেই। কিন্তু আমার কি মনে হয় জানিস?
আমার মতে আরহাম লাইক হার। ও যেভাবে ইরাকে নিয়ে সিরিয়াস হলো, অন্য কোনো মেয়েকে নিয়ে এতটা সিরিয়াস ওকে হতে দেখিনি কখনো। তবে আরুর ব্যাপারটা আলাদা। এছাড়া ওকে আমরা মেয়েদের ব্যাপারে এতটা সিরিয়াস দেখিনি। এই যেমন ওই দিন ইরার পায়ে পেরেক ঢোকায় ও নিজে ইরাকে কোলে করে রুমে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে, আবার টিটেনাসের টিকার জন্য নিজেই ফার্মেসিতে নিয়ে গেছে। এসব কেউ কখন করে বল? ওর স্টোর রুম থেকে ওকে বের করে আমাদের কাছেও নিয়ে আসতে পারতো। আর এতক্ষণও সিরিয়াস হলো ওর ইনফেকশন নিয়ে। এছাড়া এর আগেও একবার আমাদেরকে ইরার কথা জিজ্ঞেস করেছে। তোকেও তো বলেছিল যাতে ইরাকে টিউশনি করাতে না দিস। তারপর তুই জানলি যে ইরা টিউশনি করায়, কিন্তু ও জানলো কি করে? নিশ্চয়ই কিছু হয়েছিল। আর ইরা সুন্দর কিউট একটা মেয়ে, যে কেউই ওকে পছন্দ করবে। এখানে হয়তো আমাদের আরহাম বেচারা ফেঁসে গেছে ইরাবতীর মায়ায়। এতখানি বক্তব্য শোনার পর ফাহিম বিজ্ঞদের মতো মাথা ঝুলিয়ে বলল, ওর কথায় লজিক আছে মানলাম, কিন্তু এটা বুঝবো কি করে যে আরহাম ইরাকে সত্যি পছন্দ করে? কারণ আমার মতে ও তো কোনোদিনই স্বীকার করবে না এটা। মাঝখান থেকে রাফি ফট করে বলে উঠল, এই জন্যই তো তুই গাধা। ও এতক্ষণ ধরে কি বলছে তাহলে? এগুলোই তো বলছে। শুভ ধমক দিয়ে বলল, ওই তুই চুপ কর, বেশি বুঝে। ওই তোকে যখন 14 বার করে বুঝিয়েছি তুই বুঝেছিলি? নিজে গাধা হয়ে ওকে গাধা বলছে। রাফি ঠোঁট উল্টে চুপ করে রইল। শুভ আবারও বলতে লাগলো, আহরামের মনে ইরার জন্য কিছু আছে নাকি, সেটাই বের করার জন্য এসেছে এখানে। আমরা ওকে এমন কিছু বলবো ইরার ব্যাপারে যাতে ও এখানে আসতে বাধ্য হয়। মানে আমাদের কথাই ও যদি এখানে আসে তাহলে বুঝবো সত্যি ওর মনে ইরার জন্য কিছু আছে, যেটা ও নিজেও বুঝতেছে না। আর যদি না আসে তাহলে আমরা ভুল, আমাদের ভাবনা ভুল। ওর মনে এমন কিছু নেই, আমরা একটু বেশি ভাবছিলাম। তারপর শেষ, মেয়েরা নিয়ে আর কোনো কথা বাড়াবো না। আর যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে তো হলোই। আরহামের তৈরি হওয়া শেষ। সে এখন অফিসের জন্য বের হচ্ছে। নিচে এসে মাকে বলে বেরিয়ে গেল বাইরে তার মার্সিডিজের কাছে। গাড়িতে উঠে মাত্র স্টার্ট করেছে গাড়িটা, আর অমনি বিরক্তিকর শব্দে বেজে উঠল যান্ত্রিক ফোনটা। আরহাম গাড়ি স্টার্ট করে চালাতে চালাতে রিসিভ করলো ফোনটা। রিসিভ করতেই ওপাশ থেকে শুভর ভীতু ভীতু কণ্ঠস্বর ভেসে এলো, আহরাম, তুই কোথায় দোস্ত? রাস্তায় আছে, অফিস যাচ্ছে। দো- দোস্ত, তাড়াতাড়ি একটু ফাইমের হসপিটালে চলে আয় প্লিজ। আরহামের কাটকাট জবাব। ইম্পর্টেন্ট মিটিং আছে একটা, এখন পারবো না। মিটিং শেষে যাব, রাখছি। শুভ তাড়াহুড়ো করে বলল, না না, রাখিস না, আগে আমার কথাটা শোন। এখানে ভেজাল হয়ে গেছে। ওই গাধা আবার কি করেছে? এদিকে রাফিকে ইঙ্গিত করে কথা বলায় রাফি চেতে গিয়ে কিছু বলতে যায়, অমনি ফাহিম ওর মুখ চেপে ধরে আর ইশারায় বোঝায়। এই কি করছিস? চুপ কর, ধরা পড়ে যাবো তো। শুভ আবারও বলতে থাকে, রাফি কিছু করেনি, আসলে ইরার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বাঁচবে কিনা সন্দেহ, আমার মনে হয় বাঁচবে না। খুব বাজেভাবে ইনজুরি হয়েছে, বাঁচার চান্স নেই। ফাইমও হাল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে কাঁদছে, একদম ভেঙে পড়েছে। আমরা ওকে সামলাতে পারছি না। তুই একটু আসবি, শেষ দেখা দেখে যা একটু। ফাইমকেও একটু সামলে যা। আরহামের কানে শুভর বাকি কথা পৌঁছেছে কিনা সন্দেহ। ও যখন বলেছে ইরার বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তখনই গাড়ি থেমে গেছে। গাড়ির সাথে হার্টবিটও থেমে গিয়েছিল। মাঝ রাস্তায় ফুল স্পিডে থাকা গাড়িটা আচানক ব্রেক করে, ফলে পিছনের অন্যান্য গাড়ি আটকা পড়ে যায়, জ্যাম হয়ে যায় সেখানে। তবে আরহামের এসব কিছুতেই ধ্যান নেই, তার চোখে শুধু ইরা ভাসছে। এদিকে রাফি হ্যালো হ্যালো করেই যাচ্ছে, আরহাম তাতেই খেয়াল নেই কোনো। হঠাৎ চোখের সামনে ইরার লাশ হওয়া ছবি ভেসে উঠতে আটকে উঠে আরহাম। বুকে যেন ট্রেনের স্পিডে ছুটছে। আরহাম কিছু না ভেবে ফুল স্পিডে গাড়ি ছুটিয়েছে, তার ভীষণ অস্থির লাগছে। রাফির অভিযোগে ফাহিম বলল, এই জন্যই তো তুই গাধা। ও তো গাধা বলেছে, তাহলে তুই চেতে উঠলি কেন? ফাহিমের কথায় শুভ ফাহিম দুজনাই হেসে দিল, শুধু রাফি মুখ কালো করে আছে। শুভ বলল, আচ্ছা, আর করবো না, যা এখন আমাদের মেন বিষয়ে আয়। আরহাম কি আসবে? ও তো কিছু বললোও না, বুঝতেছি না কিছু। ফাহিমের কথায় রাফি কিছু চিন্তা করার মতো করে বলল। ওরা তিনজনই বসা থেকে উঠে পড়ল, কফির মগগুলো সরিয়ে দিল। ওদের কাজ হলো আরহাম এলে এমন ভাব করতে হবে যেন কেউ সত্যি মারা গেছে। তবে এখন একটু রিহার্সাল করে নিচ্ছে, বাকিটা আরহাম এলেই করবে। আরও প্রায় 5 মিনিট পর আরহাম হন্যে হয়ে ফাহিমের কেবিনে প্রবেশ করলো। হঠাৎ করে আরহাম ঢুকায় ওরা সবাই অপ্রস্তুত হয়ে যায়, তবে সবাই তাড়াতাড়ি মুখের নকশা পরিবর্তন করে ফেললো। ফাহিমকে দেখে মনে হচ্ছে কেঁদে কেটে একাকার করে দিয়েছে। শুভ আর রাফিও মুখ কালো করে রেখেছে শোকে। আরহাম এসে তাড়াতাড়ি করে বলল, ইরাবতী কোথায়? কি হয়েছে ওর? ফাহিম, কি হয়েছে বল। ওর ইচ্ছে তুই থাকতে ওর অ্যাক্সিডেন্ট হয় কি করে? ও কোথায় বল, ড্যাম ইট।
এদিকে ফাহিমরা অভিনয় আর কি করবে, ওরা তো সবাই হা হয়ে আরহামকে দেখছে। ওরা হয়তো এতটা রিয়েক্ট আশা করেনি আরহামের থেকে। তার মানে শুভ সন্দেহ ঠিক, ওদের প্ল্যান সাকসেসফুল। আরহাম মনে ইরার জন্য কিছু আছে, তাছাড়া এতটা রিয়েক্ট কেউ করবে না। কক্ষে পিনপতন, নীরবতা, কেউ কথা বলছে না, সবাই যেন কথা বলা ভুলে গেছে, হা করে শুধু আরহামকে দেখছে। তিনজনেরই এখন বুক কাঁপছে। আরহাম যদি খালি আসল ঘটনা জানে তাহলে ওদের অবস্থাটা কি হবে। আরহাম কারো থেকে কোনো উত্তর না পেয়ে গেল শুভর কাছে। শুভর সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, এরা কোথায়? তুই তো ফোন করেছিলি, তুই তো বললি ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে কোথায় ও? তোরা এখানে কি করেছিস? ওর কাছে যাসনি কেন? শুভ শুকনো একটা ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, শুভ, তুই একটু শান্ত হ আগে। এখানে বস। তোকে ঠিক লাগছে না, বস এখানে, আমি বলছি। আমাকে বসতে হবে না, তুই আগে বল ও কোথায়। খেলছিস আমার সাথে? এক কথা কতবার জিজ্ঞেস করবো, বল কোথায় ও? রাফি শুকনো গলায় একটু ঢোক গিলে বলল, ইরা নেই। ইরানি। এই কথাটাই কি এমন ছিল যে আরহামের হৃদয় থমকে গেল? বুকের ভেতরটা এমন ব্যথা করছে কেন? মস্তিষ্কে শুধু ঘুরছে ইরাবতী নেই। আরহামের কণ্ঠনালী কাঁপছে, কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, নেই মানে কি? নেই মানে কি? তোরা কোথায় ছিলে? কিছু করতে পারলি না কেন বল? প্রথম কথাটুকু আসতে বলল, পরের কথাগুলো চিল্লিয়ে বলল। রুমের বাইরেও হয়তো এই কথাগুলো খুব স্পষ্ট শোনা যাচ্ছে। ফাহিম ওর কাছে এসে বলল, ভাই প্লিজ শান্ত হ, আমি বলছি। আর ইস্যু ঠিক আছে, ওর কিছু হয়নি। প্লিজ এরকম করিস না, এটা হসপিটাল। ফাহিমের কথায় আরহাম গিয়ে ওর কলার চেপে ধরে বলল, ওর কিছু হয়নি মানে? এতক্ষণ ধরে কি বলতেছিল আমাকে? বল কি হয়েছে, সব বল। কোন খেলার ঘর মনে হচ্ছে তোদের? কি গেম খেলছিস আমার সাথে? এবার শুভ স্পষ্টভাবে সব বলতে লাগলো। আসলে এটা আমাদের একটা প্র্যাঙ্ক ছিল। ইরার কিছু হয়নি, ও ঠিক আছে, বাসায় আছে। আমরা চেয়েছিলাম। শুভর বাকি কথা শেষ করার আগেই আরহাম ছো মেরে ওর কলার ধরে ফেললো। কলার ধরে ঝাঁকিয়ে রাগে রিরি করতে করতে বলল, প্র্যাঙ্ক হচ্ছে আমার সাথে? মজা হচ্ছে এখানে? তুই জানিস আমি কি অবস্থায় এখানে ড্রাইভ করে এসছি? কুকুরের মতো ছুটতে ছুটতে এসছে। হসপিটালের প্রত্যেকটা কেবিন চেক করতে করতে এসছে। এটা তোদের কাছে মজা করার বিষয় মনে হচ্ছে? এরপর শুভর হাতটা নিয়ে আরহামের বাঁ পাশের বুকের উপর রেখে ধরে বলল, দেখ দেখ কত লাভ আছে এখানে, দেখ। বল কেমন লাগছে আমার, বল। কিভাবে এসেছি বুঝতে পারছিস? আমার কেমন লাগছে বুঝতে পারছিস? সামনে চেয়ার রাখা ছিল। আরহাম শুভকে ধাক্কা দেওয়ার মতো করে ছেড়ে দিয়ে চেয়ারে লাথি দিয়ে রুমের শেষ মাথায় পাঠিয়ে দেয়। টেবিলে ফাহিমের সব জিনিসপত্র ছিল হসপিটালের, এগুলো এক ঝটকায় নিচে ফেলে দেয়। কিন্তু এতে ওকেও কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। কিছু বললেই আরহাম তার উপর রাগ ছাড়বে, আর আরহামের রাগের সাথে ওরা কেউ পেরে উঠবে না। তাই আগেও একটু শান্ত হোক, তারপর সব বোঝানো যাবে। আরহাম নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না, মাথার চুল দু হাতে টেনে ধরেছে, রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এবার চুল ছেড়ে দিয়ে দেয়ালের ভিতরে জোরে জোরে ঘুষি দিচ্ছে। হাত থেকে প্রায় রক্ত বেরিয়ে গেছে। এটা দেখে এখন ওরা তিনজনই এসে ওকে আটকায়। পেছন থেকে ওকে টেনে ধরে রাফি বলে ওঠে, আরহাম কি করছিস? থাম দোস্ত, প্লিজ আমাদের ইসলাম করার সুযোগ তো দে। আরহাম পেছনে ঘুরে ওদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে, দৌড়ে যা সবাই, একদম কাছে আসবে না। আমি নিজেকে এখনো অনেক কন্ট্রোল করে আছি বলে এখন অক্ষত এখানে দাঁড়িয়ে আছিস তোরা। আমাকে বাধ্য করবি না। আমি কিন্তু তোদের উপর হাত তুলতে কোনো দ্বিধা করবো না। শুভ ব্যাপারটা হ্যান্ডেল করতে বেশি কথা না বাড়িয়ে শুধু বলল, তুই ভালোবাসিস ইরাকে? অমনি আরহাম থমকে তাকালো শুভর দিকে। এতক্ষণের চঞ্চল দৃষ্টি এবার শান্ত স্থির হয়ে গেছে। আরহাম নিজেও জানে না ইরাবতীকে ভালোবাসে কিনা, ও শুধু জানে মেয়েটাকে দেখলে কেমন যেন লাগে, ওর কথা ভাবতেও ভালো লাগে। সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে বেড়ায় আরহামকে। থেমে যেতে দেখে শুভ আবারও বলতে লাগলো, তুই নিজেও জানিস না তুই যে ওকে ভালোবাসিস কিনা, কিন্তু আমরা জানি। আগে শিওরলি জানতাম না, এখন জানলাম যে তুই ইরাকে ভালোবাসিস। আর এই জিনিসটুকু তোকে বোঝানোর জন্য, জানানোর জন্য আমরা এসব করেছি। আরহাম এখনো নিশ্চুপ, শান্ত হয়ে চেয়ে রয়েছে ওদের দিকে। এবার ফাহিম বলতে লাগলো, আচ্ছা তুই বল, যখন ইস্যুর অ্যাক্সিডেন্টের কথা শুনেছিস তখন তোর কেমন লেগেছে? বুকে ব্যথা করেছে নিশ্চয়ই? হার্টবিট করা ছেড়ে দিয়েছে, আবার হৃদস্পন্দন বেগতিক হয়েছে। এই অসুখটা কখন জানি যা হয় জানিস? যখন প্রেম ভালোবাসা নামক সুন্দর অনুভূতি আমাদের মনে আসে, তখন আমাদের এই অসুখ, এটা হচ্ছে প্রেম নামক অসুখ। আমি এই অসুখে ভুগছি, আমি জানি এটার অনুভূতি কেমন। তুই প্রেমে পড়েছিস আরহাম, আমার বোনের প্রেমে, তোর ইরাবতীর প্রেমে। তার মানে তুই আমার দুলাভাই হয়ে যাবি দোস্ত। আরহাম ওর কথা কানে ঠিক নিয়েছে, তবে কাউকে কোনো উত্তর দিচ্ছে না। সে ডুবে আছে তার নিজের চিন্তা ভাবনায়। সত্যি কি সে ওকে ভালোবাসে? হঠাৎ করে ওদের কাউকে আর কিছু না বলে বেরিয়ে গেল রুম থেকে। শুভ ওর পিছে যেতে চাইলে ফাহিম তাকে বারণ করে বলে, যাস না, যেতে দে ওকে, ওকে রিয়েলাইজ করতে দে সবকিছু। রাফি বলল, যাই বলো মামা, ইরা আর আরহামকে একসাথে কিন্তু সেই মানাবে।
ইরাও যদি একবার আরহামকে ভালোবেসে ফেলে তাহলে তো হয়েই গেল। ইরা ভালো না বাসলেও ওকে বাসতে হবে, কারণ আরহাম যখন ভালোবেসেছে ইরাকে তো ভালোবাসতেই হবে। ফাহিমের এমন কথায় রাফি অবাক হয়ে বলল, কি বলিস রে, তুই দেখি বন্ধুর পার্টি হয়ে গেছিস। বন্ধুর দিকে নাই কেন? বোনের দিকে আছি বলেই বন্ধুর পার্টি হয়েছি। আমি জানি আরহাম কাউকে মন থেকে ভালোবাসলে সে সবচেয়ে সুখী মানুষ হবে, আর সেক্ষেত্রে সেই মানুষটা আমার বোন হলে তো কোনো কথাই নেই। ওকে কি এমনি এমনি দুলাভাই করতে চাই নাকি? ইরা সকালে নাস্তা করে ড্রয়িং রুমে বসে আছে। এতক্ষণ ফাতেমা হকও ছিলেন এখানে, এখন উঠে ভেতরে চলে গেছেন। বাসায় এখন ইরা আর ফাতেমাই আছেন। ফাহিম হসপিটালে, ইরার মামা তার অফিসে, আর ফিহা ভার্সিটিতে। ইরার পায়ের জন্য আজকেও অফ দিল ভার্সিটি, কাল থেকে আবারও যাবে। তাছাড়া এখন টিউশনিটাও নেই। ফাহিম ভাইয়া জানার পরে ওটাও বন্ধ করে দিয়েছে। এখানে অনেকক্ষণ ধরে বসে আছে, তাই রুমে যেতে চাইলো ইরা। এখন আর ভালো লাগছে না এখানে। পায়ের জখমটা এখন অনেকটাই সেরেছে, তবুও হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। ইরা 2 পা এগিয়েছে রুমের দিকে, আর অমনি কলিং বেলের আওয়াজ পাওয়া গেল। কেউ হয়তো এসেছে। এখানে ইরাই ছিল শুধু, তাইও নিজে গেল দরজা খুলতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটায় একটু সময় লাগলো যেতে। বাইরে থেকে শুধু বেল বাজিয়ে যাচ্ছে অপ্রত্যাশিত ব্যক্তিটি। ইরা বিরক্ত হয়ে বলল, আরে আসছি তো, এতবার বেল দেওয়ার কি আছে? বলতে বলতে ছিটকিনি নামিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলে সামনে থাকা লোকটাকে দেখে কপাল কুঁচকে গেল। একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে, দেখে মনে হচ্ছে অনেক স্টাইলিশ ছেলেটা। চোখে সানগ্লাস পরা, পরনে একটা টি শার্ট, তার উপর আবার ডিজাইনার জ্যাকেট, প্যান্টটাও ছেঁড়া ফাটা স্টাইল করা, লাল রঙের বুট পরা, আর 2 হাতে 2টো ট্রলি ব্যাগ। ছেলেটাকে দেখে কপাল কুঁচকে বলল, কে আপনি? এখানে কি চাই? ছেলেটা কিছু বলছে না। কালো চশমার ভেতর দিয়ে সম্মোহনী দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। তবে এটা ইরার দৃষ্টিগোচর হলো না। চশমার ভেতরে থাকা চোখ দুটো দেখাই যাচ্ছে না। ছেলেটা কিছু বলছে না দেখে ইরা আবারও বলল, আরে আজব তো, কে এটা ভাই আপনি? এবার ছেলেটা কোনো কথা না বলে সোজা ঝাঁপিয়ে পড়ল ইরার উপর। ঝাঁপিয়ে গিয়ে জড়িয়ে ধরে জোরে জোরে বলল, Hey Ira, how are you? You look so pretty, you know? ইরা হতবাক হয়ে গেছে। মুখের অবয়ব পাল্টে গেছে, চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসবে। অচেনা অজানা একটা ছেলে বাসায় এসে হুট করে তাকে জড়িয়ে ধরেছে। এ কথাটা আবারও মস্তিষ্কে হানা দিলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ছেলেটাকে। রাগে দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডিয়ার ইউ! আপনার সাহস কি করে হয় আমায় এভাবে জড়িয়ে ধরার? অসভ্য ইতর ছেলে একটা, নোংরা কোথাকার! কে আপনি? হ্যাঁ, এতগুলো বাজে কথা শুনেও ছেলেটার কোনো ভাবান্তর হলো না। উল্টে ঠোঁট কামড়ে হেসে বলল, Oof, what a reaction. I like it. তুই একদম আগের মতোই আছিস, বাট চেহারাটা হয়তো পাল্টেছে। এখন তোকে আরো বেশি সুন্দর লাগে। ইরা ভ্রু কুঁচকে ছেলেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কে? আর ইরার নাম জানলো কি করে? আবার তুইও বলছে। চেহারাটা কেমন জানি চেনা চেনাও লাগছে। আর একটু ভালো করে খেয়াল করতে চেহারা মিল পেল ফাহাদ ভাইয়ের সাথে, মানে ফাহিমের ছোট এবং ফিহার যমজ ভাই ফাহাদ। ইরার ফাহাদের কথা মনে পড়তেই অবাক হয়ে বলল, ফাহাদ ভাইয়া? তুমি ফাহাদ ভাইয়া? প্রায় 2 বছর পর ফাহাদ দেশে আসলো, আর ইরা ওকে দেখলো প্রায় 3 বছর পরে। ফাহাদ যখন বিদেশে যায় পড়ালেখার জন্য, তখন ইরা এখানে ছিল না, তাই এত বছর পর দেখা হওয়ার চিন্তে একটু অসুবিধা হচ্ছে। ইরার ডাকে ফাহাদ বুকের উপর হাত রেখে বলল, আমার নামটা তোর মুখে কি সুন্দর লাগে রে, কিন্তু তুই আমাকে প্রথমে চিনলি না। ফাহাদের এমন করে কথা বলে আবারও ইরার মুখ কুঁচকে গেল। বিদেশ থেকে এসে এগুলো কেমন কথা শিখেছে লাগাম ছাড়া, তবুও বলল, সরি ভাইয়া, আসলে অনেকদিন পর তোমায় দেখলাম তো, এই জন্যই চিনতে পারিনি। তারপর পর ইরার মাথায় প্রশ্ন আসলো, ফাহাদ ভাই আজকে বিডিতে আসলো কিভাবে? ভাইয়ার তো আরো 20-25 দিন পরে আসার কথা ছিল। এসব ভেবে আবারও ফাহিমকে প্রশ্ন করলো, তুমি আজকে কি করে আসলে? তোমার তো আরো কয়েকদিন পর আসার কথা ছিল। তোর টানে চলে এসেছি, এবার সর, ভেতরে যেতে দে। আম্মু আব্বু ভাইয়া ওরা কোথায়? ইরা ফাহাদের পিছনে যেতে যেতে বলল, কেউ তো নেই, শুধু মামিমা আছে। সবাই যার যার কাজে গেছে। দাঁড়াও, আমি মামিমাকে ডাকছি। ফাহাদ পিছে ঘুরে ইরাকে ঘুরিয়ে হাঁটতে দেখে বলল। ইরা ফাহাদের দিকে ঘুরে বলল, তোর পায়ে কি হয়েছে? তবে হাঁটছিস কেন? দিকে ঘুরে বলল। এমনি একটু ব্যথা পেয়েছিলাম। ফাহাদ ইরার কাছে এসে বলল, তাহলে আয়, তোকে কোলে করে রুমে দিয়ে আসি, কাম। ফাহাদ আগাতে নিলে ইরা পিছিয়ে যায়। পিছিয়ে গিয়ে বলে, আরে না না, নিয়ে যেতে হবে না, আমি হাঁটতে পারি, সমস্যা নেই আমার। আরে আয়, কিচ্ছু হবে না। কেমন খুঁড়িয়ে হাঁটছিস, চল একটু দিয়ে আসি। আবারও ফাহাদ আগাতে গেলে ইরা একটু বিরক্তি নিয়ে বলে, বললাম তো লাগবে না, তুমি বসো, রেস্ট নাও, আমি মামিমাকে ডাকছি। সমস্যা নেই, কদিন পরে তো তোকে ফাহাদের বাকি কথা বলার আগে ওখানে ফাতেমা হক চলে এলেন। ফাহাদকে এখানে দেখে অবাক হয়ে বললেন, বাবা, তুই তুই আজ কি করে এলি? তোর তো আসতে আরো 23 দিন বাকি ছিল। কখন এলি? তুই ঠিক আছিস? কতদিন পর আমার বাবাটাকে দেখলাম। কেমন আছিস বাবা? ফাহাদ মাকে দেখে তাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, আমি তো তোমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই 23 দিনের কাজ একদিনেই শেষ করে দিয়েছি। ফাতেমা অবাক হয়ে বললেন,
23 দিনের কাজ একদিনে করেছিস? এত কি দরকার ছিল কষ্ট করার বল? আরে আম্মু রিল্যাক্স, আমার কোনো কাজ ছিল না। তোমাদের মিথ্যে বলেছিলাম যে 1 মাস পর আসবো। আসলে আমার সবকিছু শেষ হয়েছে কয়েকদিন আগেই। তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যে বলেছিলাম। কেন, তুমি খুশি হওনি বলো? ফাতেমা হক খুশিতে আপ্লুত হয়ে বললেন, খুশি হব না কেন? আমার বাবাটা আজ 2 বছর পর বাসায় ফিরলো, আর আমি খুশি হব না? এভাবে মা ছেলে অনেকক্ষণ কথা বলতে থাকে আর ইরা চলে যায় তার রুমে সব জিনিস ফিহার রুমে ট্রান্সফার করতে, কারণ এটা ফাহাদেরই রুম। এখন তো চলে এসেছে, তাই রুমটা ছেড়ে দিতেই হবে। ইরার এখন ভীষণ রাগ হচ্ছে। সারপ্রাইজ দেওয়ার কি প্রয়োজন ছিল? একবার বলেই আসতো, তাহলে আগেই সব ঠিক করে রাখা যেত। এখন তাড়াহুড়ো করে এগুলো সরাতে আর ভালো লাগছে না। আরেকটা জিনিসেও বিরক্ত হয়েছে ইরা। ফাহাদ ভাই বিদেশ থেকে আসার পর কেমন যেন হয়ে গেছে, একদম বেশি চিপকে থাকতে চায়, মানে বেশি রকম ঢলাঢলি করে। এসব ইরার পছন্দ না। আবার কিভাবে কথা বলে, জড়িয়েও ধরে, লজ্জাও লাগে না। বিদেশে থেকে থেকে বাঙালি কালচার সব গুলিয়ে খেয়েছে। আবার কি না কোলেও নিতে চায়। কোলে নেওয়ার কথা শুনে কেমন গা ঘিন ঘিন করছিল। ভাবতেই খারাপ লাগছিল যে ফাহাদ এখন ওকে কোলে নিবে। কোলে নেওয়ার কথা মনে পড়তেই স্মরণে আসলো ওই দিনের আরহামের কোলে নেওয়ার কথা। কিন্তু তখন তো কোনো রকম লাগেনি। দুইবার কোলে নিল আরহাম, তখন খারাপ লাগেনি কেন? তাহলে এখন ফাহাদের কোলে নেওয়ার কথা শুনে এত খারাপ লাগছিল কেন? এর কোনো জবাব নেই ইরার কাছে, শুধু আছে অযাচিত প্রশ্নগুলো। আরহামের শখ ছিল রাজনীতি করার। কলেজ লাইফ থেকে রাজনীতির উপর বিশেষ ঝোঁক ছিল। এজন্য কলেজ ভার্সিটিতেও নেতাদের মতো চলাফেরা করত। সবাই ভয় পেত আরহামের দলকে। তবে ভার্সিটি শেষে রাজনীতিতে সে আর পা রাখতে পারেনি। আরাফাত শেখ জোর করে আরহামকে ব্যবসার কাজে বসিয়েছেন। তার রাজনীতি জিনিসটা পছন্দ নয়, তাই আরহামকেও সেখানে ঢুকতে দেয়নি। এর জন্য তাকে অনেক খাটতে হয়েছে। এমন তেরা ছেলেকে সহজে তো আর রাজি করানো যায় না। বাবার জোরাজোরিতে রাজনীতি ছেড়ে জেদ করে বসেছে অফিসের চেয়ারে। সেই জেদ ধরেই কোম্পানির কাজে নিজেকে ব্যস্ত করে দিয়েছে। নাম্বার 1 বিজনেসম্যান হওয়াটাই এখন তার জেদ। তাই কাজে কোনো রকম ফাঁকি বা গাফিলতি অ্যালাউ করে না আরহাম, এবং নিজেও বেশ পাঞ্চুয়াল। কিন্তু বেশ কয়েকদিন ধরে কোম্পানির অফিসাররা অবাক আরহামের কাণ্ডে। কিছুদিন ধরে কাজে তার মন নেই। তারা কথা বলেই যায়, কিন্তু আরহাম কোনো রেসপন্স করে না, নিজের খেয়ালে ডুবে থাকে। আবার মুচকি হাসিও দেখা যায়, কাজের প্রতি যেন কোনো খেয়ালই নেই। তার এমন কাণ্ডে সবাই তো ভেবেই নিয়েছে যে তাদের বস প্রেমে পড়েছে। আজকে মিটিং ছিল 10টায়, কিন্তু এখন প্রায় 11টা বাজে, তবুও আরহাম আসেনি। আরহামের পিএ সাদিফ প্রায় অনেকবার ফোন করেছে, কিন্তু সে তোলেনি। লাস্ট একবার তুলে খুব রাগ নিয়ে শুধু বলে মিটিং ক্যান্সেল। এরপর সাদিফও তাকে আর কিছু বলতে পারেনি। এদিকে বিদেশে ক্লায়েন্টগুলো ভীষণ ক্ষেপে আছে আরহামের এমন হেয়ালিপনায়। নির্জন নিস্তব্ধ রাস্তায় বা আশেপাশে কেউ নেই। অনেকক্ষণ পরপর কয়েকটা গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। এমন রাস্তার ভেতরে আরহামের মার্সিডিজ গাড়িটা দাঁড়িয়েছে। গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসে আছে আরহাম। সিটে হেলান দিয়ে চোখ বুজে গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে আছে। তার বুকের ওঠানামা এখনও বেগতিক। সে বোধহয় টের পাচ্ছে তার অনুভূতিগুলো। বুঝে থাকা চোখের মনিতে ভেসে উঠছে ইরার সাথে হওয়া সাক্ষাৎগুলো। সেই প্রথম দিনের চোখ মুখ কুঁচকে থাকা সুন্দর চেহারা, অপমান করা, গুন্ডাদের ভয়ে অজ্ঞান হওয়া, পার্টিতে কাছাকাছি এসে দাঁড়ানো, পায়ে চোট লাগায় কোলে নেওয়া, তার সাথে ইরার নন স্টপ বক সবকিছু মনে পড়ছে। আবার এসব ভেবে অজান্তে হাসছেও মেয়েটা, ভীষণ মায়াবী। হঠাৎ করে চোখটা খুলে ফেলল আরহাম। মনের মধ্যে এখনও প্রশ্ন আসছে, সে কি ভালোবাসে তার ইরাবতীকে, নাকি শুধুই মায়া? বিষয়টাকে আরও ক্লিয়ার করতে চায় আরহাম। যাই হোক, এই মেয়েকে আর ছাড়া যাচ্ছে না। আরহামের মনে যখন লেগেছে, তাহলে ওকে আরহাম শেখেরই হতে হবে অ্যাট এনি কস্ট। ইরার সব জিনিসপত্র ফিহার ঘরে নেওয়া শেষ। এখন ঘরটাকে একটু পরিষ্কার করে দিলে ফাহাদের থাকার জন্য পারফেক্ট হয়ে যাবে। তাই ইরা বেডশিটটাও চেঞ্জ করতে চাইলো। নতুন চাদর বের করে বেডশিটে হাত দেওয়ার আগেই রুমে ফাহাদ চলে আসলো। এসে ইরাকে নতুন চাদর বের করতে দেখেই ফাহিম বলল, ওটা থাক। ইরা ভ্রুকুচকে ফাহাদের দিকে তাকিয়ে বলল, কেন ভাইয়া? এটা তো পুরনো হয়ে গেছে, নতুনটা বিছিয়ে দিই। ফাহাদ ওর কাছে আসতে আসতে বলল, না, নতুনটা লাগবে না, আমার ওইটাই লাগবে। আই নিড দিস। ইরা কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছে, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি। ইরা যেতে নিলে ফাহিম ওর হাত ধরে ওকে আটকে বলল, দাঁড়া, যেতে হবে না, খাবো না আমি, তুই একটু বস এখানে। ইরা আলগোছে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কোনো কাজ আছে? থাকলে বলো, আমি রুমে যাব। এটা তো রুমই, এখানে বস, কথা আছে তোর সাথে। ইরা দাঁড়িয়ে থেকেই বলল, বসতে হবে না, বলো, তুমি, শুনছি আমি। ফাহাদ বিছানায় বসে ইরাকে টান দিয়ে বসিয়ে দিয়ে বলল, বসতে বলেছি বসবি, এত কথা কিসের? ইরা বিরক্ত একটু দূরে দূরে বসলো। টান দেওয়ার সময় একটু বেশি কাছাকাছি এসে পড়েছিল। ফাহাদ বলল, তোকে নিয়ে কাল শপিংয়ে যাব। সবার জন্য কিছু না কিছু এনেছি, কিন্তু তোর জন্য কিছু আনতে পারিনি। সাইজ কেমন তা তো আর জানি না, তাই আনতে পারিনি। সেই কবে দেখেছি তোকে,
তখনকার আর এখনকার ইরার মধ্যে মনে হয় মিল নেই। তখন তো এত সুন্দর লাগতি না, এখন এত বেশি সুন্দর লাগছিস কেন? নাকি আমারই চোখের ভুল ছিল এতদিন, কে জানে। যাই হোক, কাল তাহলে তোকে নিয়ে শপিং করে তোর পছন্দ মতো কিছু কিনে দেব। আমার কিছু লাগবে না ভাইয়া, যা দরকার সব আছে। যদি কিছু লাগে তাহলে বলবো, আর এখন কিছু লাগবে না। ফাহাদ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, চুপ, আমি যা বলবো তাই হবে। এখন থেকে আমার সব কথাই তোকে শুনতে হবে। ইরা ওর কথায় অতটা গুরুত্ব না দিয়ে উঠে বলল, ঠিক আছে, এখন আমি আসি, ওই রুমে সব গোছাতে হবে তো। বলেই ফাহাদের কোনো কথার আশা না করে চলে গেল রুম থেকে। ফাহাদ গিয়ে শুয়ে পড়ল ইরার এতদিনে ব্যবহার করা বালিশের উপর। বালিশে মুখ গুজে শুতে নাকে এলো মেয়েলি গন্ধ। ফাহাদ তা আরও টেনে নেয় নিজের ভিতরে। ইরার জন্যই তো এত তোড়জোড় করে এসেছে এখানে। অস্ট্রেলিয়া থাকাকালীন বাসা থেকে ওদের ছবি দেওয়া হতো, সেখানে ছবিগুলোতে দেখতে পায় ইরাকে। বিদেশে আসার আগে ইরার জন্য এমন ছিল না, কিন্তু ছবিতে দেখার পর পাগল হয়ে যায়। ইরাকে পাওয়ার লোভে এত তাড়াহুড়ো করে ছুটে এসেছে এখানে। বিদেশি ব্রয়লার আর কত খাবে, ওখানে সবাই শুধু সাদায়, কিন্তু বাংলাদেশিদের মতো এত লোভাতুর হয় না। ইরাকে দেখেই তার মনে হয়েছে এক রাতের জন্য হলেও ওকে তার লাগবেই। মেয়ে কিন্তু আমাদের মাসাল্লাহ অনেক পছন্দ হয়েছে আনোয়ার সাহেব, আমরা কিন্তু আজকেই বাগদানটা সেরে ফেলতে চাই। ছেলেপক্ষের এমন কথা শুনে পিলে চমকে ওঠে আলোর। শরীর দিয়ে তরতর করে ঘাম ঝরছে। এটা তো কথা ছিল না। আলো অসহায় চোখে মায়ের দিকে তাকায়, কিন্তু আলিয়া বেগমের এতে ধ্যান নেই। সে ছেলের মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। এর মাঝে আনোয়ার সাহেব মানে আলোর বাবা বললেন, আপনাদের মেয়ে পছন্দ হয়েছে, আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, তাহলে বাগদান সেরে ফেলাই যায়। কিন্তু ছেলেকে ছাড়া কি করে হবে? ছেলে তো আমাদের আর 2 মাস পরেই আসবে। আপাতত রিশাদের মাই আংটি পরিয়ে রাখুক, বৌমা আমাদের নামে লিখিত হয়ে যাক, কি বলেন? আনোয়ার সাহেব বললেন, ঠিক আছে, যদি ছেলে রাজি থাকে তাহলেই তাই করুক। সে তো মেয়ের ছবি দেখেই পছন্দ করে ফেলেছে। এদিকে আলোর পায়ের তলার মাটি সরে গেছে, মাথার মধ্যে ঝিমঝিম করছে। তার চোখের সামনে ভাসছে রাদিলের হাসি হাসি চেহারা, তাদের ভালোবাসাময় সুন্দর মুহূর্তগুলো। আলো কিছুতেই পারবে না রাদিলকে ছাড়া অন্য কারো হতে। এসব ভাবনার ভেতরে ছেলের মা আলোর হাত টেনে নিয়ে আংটি ঢুকিয়ে বলল, একদম পারফেক্ট, বেশ মিষ্টি লাগছে তোমায়। এখন থেকে কিন্তু তুমি আমার ছেলের নামে অর্ধেক দখল হয়ে গেলে। আংটিটাও কিন্তু রিশাদেরই পছন্দের। আলোর মহিলার কথায় ধ্যান নেই। সে তাকিয়ে আছে অনামিকা আঙ্গুলে থাকা রিংটার দিকে। মনে পড়ছে রাদিলের পাগলামিগুলো। রিলেশনের প্রথমে রাদিল একদিন লতা পাতা দিয়ে রিং বানিয়ে হাঁটু মুড়ে আলোকে প্রপোজ করে। সেই রিংটা এই অনামিকা আঙ্গুলেই পরায়। ওই দিন প্রমিস করে যেদিন ভালো একটা চাকরি হবে সেই দিন আলো আসল রিং দিয়ে তাকে প্রপোজ করবে। সেই আঙ্গুলে এখন অন্যের নামে রিং দেখে বুক ফুঁড়ে কান্না আসছে, চোখ দিয়ে জল চলে আসছে, অশ্রুতে অক্ষি টলটল করছে। কি আছে তার নিয়তিতে? সে কি তার ভালোবাসা পাবে, নাকি প্রকৃতি অন্য কিছু চায়? সে রাদিলকে ছাড়া কি করে বাঁচবে? বেঁচে থাকার জন্য তার রাদিলকে চাই। অন্য কারো জীবনসঙ্গী হয়ে বাঁচতে পারবে না আলো। সে শুধুমাত্র রাদিলের আলো রানী হতে চায়। উত্তপ্ত রোদ, গরমে শহুরে জনজীবন একেবারে অসহ্যকর হয়ে উঠেছে। বাইরের রাস্তায় টিকা যায় না গরমের প্রকোপে। আর এমন গরম মাথায় করেই ইরা আর ফাহাদ এসেছে মিরপুর শপিং মলে শপিং করতে। ইরা অবশ্য আসতে চায়নি, কিন্তু ফাহাদে জোরাজোরিতে আসতে হয়েছে। প্রায় অনেকক্ষণ শপিং করা শেষে এখন এসেছে মলেরই রেস্টুরেন্টে দুপুরে খাবার জন্য। 7 তলা বিল্ডিংয়ের 4 তলা পুরোটাই রেস্টুরেন্ট করা হয়েছে। ওরা নিচ থেকে শপিং করে এখন এসে বসেছে সেই রেস্টুরেন্টে। ফাহাদ ইরাকে জিজ্ঞাসা করলো, কি খাবি বল? আজ সব তোর পছন্দের জিনিসই খাবো। ইরা ঠোঁট উল্টে বলল, আমার পছন্দ অপছন্দ নেই, তুমি যেটা দিবে ওইটাই খাবো আমি, তুমিই করো। টেবিলের উপর রাখা ইরার হাতের উপর হাত দিয়ে বলল, বললাম তো আজ সব কিছু স্পেশালি তোর জন্য করা হবে, তাই তুই যেটা বলবি সেটাই হবে। ইরা হাতটা সরিয়ে নিয়ে এসে বলল, আচ্ছা তুমি দাও তো একটা অর্ডার, আমার ভালো লাগছে না। ফাহাদ আর তর্ক না করে খাবার অর্ডার করলো পছন্দ মতো। খাবার আসা পর্যন্ত দুজনে বেশ অনেকক্ষণ গল্প গুজব করলো। কারণ ফাহাদ যেখানে আছে ওখানে তো চুপ থাকাই যায় না, প্রচুর কথা বলে। যে কথা বলে না তাকেও কথা বলতে হয়। বেশ কিছুক্ষণের মধ্যেই খাবারও চলে আসে। পিৎজা অর্ডার করেছিল ফাহাদ, সেটাই এসেছে। দুজনেই খাওয়া শুরু করে। খাওয়ার সময় ইরার মুখের পাশে চিজ লেগে যায়। ফাহাদ কিছু না বলে হাত বাড়ায় ইরার ঠোঁটের দিকে। ইরা কপাল কুঁচকে পিছনে হেলে যায়। ফাহাদ সচোখ শব্দ করে বলে, পিছনে যাচ্ছিস কেন? কাছে আয়, তোকে কি খেয়ে ফেলবো নাকি? মুখে খাবার লেগে গেছে। ইরা টিস্যু মুখ মুছতে চায়, কিন্তু ফাহাদ ওর হাত ধরে আটকে দিয়ে বলে, আমি যখন দেখেছি তাহলে আমি মুছবো, টিস্যু রাখ। ফাহাদ কথা শেষে হাত বাড়িয়ে ইরার ঠোঁট ছুঁয়ে দিয়ে ঠোঁটের পাশে থাকা খাবারটুকু মুছে দেয়। ইরার এতে বেশ অস্বস্তি বোধ হয়, কিন্তু ইতস্ততায় কিছু বলতে পারে না। এদিকে সব কর্মকাণ্ড দেখে কারো হৃদয়ে আগুন জ্বলছে, তোলপাড় হচ্ছে বক্ষস্থল। ফর্সা মসৃণ ললাটে প্রগাঢ় রাগের ভাঁজ পড়ে আছে। বাজ পাখি নিয়ে দৃষ্টি তাক করে আছে ইরার দিকে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে, দাঁতে দাঁত চেপে আছে। মিস্টার আরহাম,
সামনে বসে থাকা ব্যক্তিটি ডাকে স্তম্ভিত ফিরে পায় আরহাম। ইরার উপর থেকে চোখ সরিয়ে লোকটার পানে তাক করলো, ভারী এবং গম্ভীর গলায় বলল, ইউ ক্যারি অন, আই ক্যান হিয়ার। লোকটি আবারও বলতে লাগলো নিজের প্রজেক্ট সম্পর্কে। আরহাম তাতে মনোযোগ না দিয়ে মনোযোগ দিল ইরাতে। আরহাম এখানে এসেছে ক্লায়েন্টদের সাথে আলাদা মিটিংয়ের জন্য। কালকে যে মিটিংটা ছিল ওইটা ক্যান্সেল হওয়ায় আরহাম তাকে বুঝিয়ে লাঞ্চের জন্য ইনভাইট করে এবং একই সাথে মিটিংয়ের প্রস্তাবও দেয়। সে রাজি হয়, তাকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছিল আরহাম। এখানে এসে বসার ঠিক 5 মিনিটের মাথায় ইরারা আসে। আরহাম টেবিল ইরার পেছনে কোনাকুনি হয়ে আছে, যেখানে বসে খুব সহজে দুজন দুজনকে দেখতে পারবে। কিন্তু আরহাম ইরাকে দেখলে ইরা আরহামকে এখনও দেখেনি। হয়তো সামনে চোখ পড়লে দেখা যাবে হিংসে জ্বলে পুড়ে যাওয়া সেই ক্ষুব্ধ মানবটিকে। খাওয়া প্রায় শেষ পর্যায়ে, এখন ইরা চোখ গেল তার পেছনে কোনাকুনি বাঁদিকে টেবিলের উপর। সেই হিংস্র চাহনিওয়ালা মানবটিকে দেখে যেন বুক ধক করে উঠল। চোখ দুটো লাল হয়ে আছে, ফর্সা শক্ত হয়ে থাকা মুখে রক্তাভ চোখ দুটো মারাত্মক লাগছে। দুজনারই চোখাচোখি হয়ে যায়। আরহাম ঠিক একইভাবে এখনো তাকিয়ে আছে, তবে ইরার কেমন কেমন লাগছে। সে এদিক ওদিক তাকিয়ে চোখ নামিয়ে নিল। খাবার আর গলা দিয়ে নামছে না। লোকটা এভাবে তাকিয়ে আছে কেন কে জানে। আর উনি এখানে কি করছেন? আবার একটু তাকালো ইরা আরহামের দিকে, আবারও সেই চোখাচোখি। ইরা বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারছে না। ভেতরটা কেমন জানি তোলপাড় শুরু হয়। ইরা আর খাচ্ছে না দেখে ফাহাদ তাগাদা দিয়ে বলল, কিরে শেষ কর, হয়ে গেছে তো প্রায়। ইরা উঠে গিয়ে ছোট্ট করে বলল, আর খাবো না, ওয়াশরুমে যাবো। কিন্তু ইরা ফাহাদের কথা না শুনে চলে গেল। তাই ফাহাদও থেমে গেল, নিজের খাওয়ায় মন দিল। ইরা ওয়াশরুমে এসে ঠোঁট গোল করে বড় একটা নিঃশ্বাস ছাড়ল। হৃদযন্ত্রটা এখনো বেসামাল হয়ে আছে। উনি ওভাবে তাকিয়েছিল কেন? ওই রকম চাহনি দেখলে মনটা বেসামাল হয়ে ওঠে। এরকম হয় কেন? এসব ভাবতে ভাবতে বেসিনে হাত ধুতে লাগলো ইরা। হাত ধুয়েও মুখেও একটু পানি ছিটা দিল। মুখ ধুয়ে আয়নার মুখটা দেখার জন্য তাকাতেই পিলে চমকে উঠল। ঝট করে পিছনে ঘুরে গেল। পিছনে আরহামকে শটান হয়ে প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখে যেন একটু স্বস্তি পেল। ইরা ভেবেছিল অন্য কেউ হয়তো এভাবে দাঁড়িয়ে আছে পিছে। আরহামকে দেখে বুকে হাত রেখে হাঁপ ছেড়ে বাঁচল। ওহ আপনি, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? আরহাম ওর প্রশ্নের জবাব না দিয়ে এক হাতে টেনে ওকে কাছে নিয়ে আসে। দুজনের মধ্যে দূরত্ব 1 ইঞ্চির মতো। এইভাবে টান দেওয়ায় ইরা ভরকে গিয়ে ভ্রু কুচকে তাকায় আরহামের চোখে। সে চোখে শুধু কিছু একটা দেখতে পাচ্ছে ইরা। চোখ থেকে যেন চোখ সরাচ্ছে না। আরহাম চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।